হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তুই আমার সুখ পার্ট 2 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। রাফি ভাইয়া খবরদার আমার কাছে আসবে না। রাফি মুচকি হেসে বলল, আমি কি অন্যায় করে ফেললাম আপামনি? মারিয়া বলল, আমার বিদায় বেলায় তুমি আমার কাছে আসোনি। ওরে বাবা, তাই রাগ করেছিস? আচ্ছা সরি। মারিয়া বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করলাম। আচ্ছা তোমরা সবাই এলে, মিম কোথায়? ওকে কোথাও দেখছি না কেন? মিমের কথা শুনে রাফির হাসি মুখ নিমিষেই খারাপ হয়ে যায়। চাপা নিঃশ্বাস ফেলে বৃদ্ধা আঙ্গুল দিয়ে একটা ভুরু চুলকে নেয়। মারিয়া আবার বলে, ভাইয়া মিম কি আসেনি? তখন রাফি কিছু একটা ভেবে বলল, এসেছে তো। তাহলে কোথায়? তখন রাফি বলল, আছে হয়তো বা কোথাও। রাফি আরো কিছুক্ষণ কথা বলে স্টেজ থেকে নেমে আসে। এর মাঝে আবার মিমের মা রুবি হন্তদন্ত হয়ে আসে রাফিকে সামনে পেয়ে বলে, রাফি মিমকে দেখছিস? বলতো এত বড় মেয়ে নিয়ে কি করি? সকাল থেকে কিছু খাইনি, বোনের বাড়িতে অনুষ্ঠান, কই আগে আগে থাকবে তা না, এম সাহেবকে খোঁজার জন্য লোক লাগছে, অনেকক্ষণ হলো কোথাও দেখছি না, তুই কি দেখছিস? রাফি মাথা নেড়ে বলল, না ছোট মা, আমি মিমকে দেখি নাই। আচ্ছা পারলে একটু খুঁজে দে তো, আমাকে মারিয়ার শাশুড়ি ডাকছে, কোন আত্মীয়র সাথে নাকি পরিচয় করাবে। তখন রাফি বলল, ঠিক আছে। রাফি কি করবে বুঝে না তার কি করা উচিত। অনেক ভেবে চিনতে নিশিকে দেখে ডেকে কাছে আনে। এই নিশি, মিম কোথায়? নিশি বলল, ভাইয়া মিম অনেকক্ষণ হলো ওই পিছনের কর্নারের ওয়াশরুমে গেছে, এখনো আসেনি। বলল, কতক্ষণ হলো গেছে? নিশি বলল, আসার পরই। আসলে গাড়ি থেকে ওর চোখ দিয়ে পানি পড়ছিল, চোখ খুব লাল হয়েছিল। মিম বলল, কলেজে পড়তে গিয়ে নাকি লেগেছে, তাই ওয়াশরুমে পানি দিতে গিয়েছে। তখন রাফি বলল, আচ্ছা আমি দেখছি। তারপর রাফি ওয়াশরুমের রাস্তায় হাঁটে। একটা ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। রাফি ওয়াশরুমের কিছুটা দূরে দাঁড়িয়ে রইল চুপচাপ। মেয়েটা কাল রাতে অচানক ভাবে জড়িয়ে ধরছিল, যেটা কিনা খুব বেশি বাড়াবাড়ি হয়েছিল। রাফি কড়া কথা শুনিয়েছে, যার ফলেই তিনি খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছে। রাফি গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকে। মিমের বুকে প্রেমের অনল দাউ দাউ করে জ্বলে, গলায় প্রেমের বিষাক্ত কাঁটা আটকে আছে, না পারছে গিলতে, না পারছে ফেলে দিতে। প্রেমে পড়লে যে যন্ত্রণা সহ্য করতে হয় এটা সবার জানা, কিন্তু একতরফা প্রেম যে যন্ত্রণা সেটা হয়তো সবার জানা না। একতরফা প্রেম, প্রিয় মানুষটাকে কাছে থাকলেও কথা বলা বারণ, পাশে বসে হাত ধরা বারণ, মন খারাপ হলে জড়িয়ে ধরা মানে ঘোরতর অপরাধ, যেটা কিনা কাল রাতে মিম করে ফেলছে। কাল রাতে আড্ডার পর মিম তার নিজের রুমে না গিয়ে মারিয়ার রুমে যায়। রুমটা খালি দেখে মিমের খারাপ লাগে। আপুর সাথে কত দুষ্টামি, কত ঝগড়া, সব অভিমান শেষে মারিয়াই মিমকে বুকে টেনে নিত। খুব ভালোবাসে যে তার ছোট বোনটাকে। তখন মিমের নিজেকে খুব একা লাগলো। তখন মিমের কারো সঙ্গ প্রয়োজন। মিম কোনো কিছু না ভেবে রাফির রুমে ঢুকে যায়। অন্ধকার রুম থেকে বারান্দার হালকা চাঁদের আলোয় প্রিয় মানুষটার ছায়া দেখা যায়। মিম বুকে সাহস নিয়ে এগিয়ে যায় বারান্দার দিকে। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। সিগারেটের গন্ধে চারিপাশ ভরে আছে। মিম এই প্রথম সব লজ্জা ভুলে আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরে। রাফি কোনো প্রতিক্রিয়া করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে মিমের এই নরম হাতের প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। মিমের হাতে রাফির বুকের টিপ টিপ শব্দ লাগছিল। মিম আরেকটু শক্ত করে জড়িয়ে নেয়। রাফি আস্তে করে মিমের হাত দুটো বুক থেকে সরিয়ে দেয়। মিমের দিকে ফিরে তাকায়। রাফি শান্ত চোখে মিমকে এক পলক দেখে চাঁদের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, মিম তুই কি চাস বলতো? নিশ্চুপ হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে। মিম, আমার সাহসের সীমা আজকে অতিক্রম করে ফেলছিস। মিম কিছু না বলে অপলক দেখে, যেন আজকে শেষ দেখা। রাফি আগের মতো শান্ত দৃষ্টি মেলে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? মিম এবার মুখ খুলে বলে, এমনি। এবার বোধহয় রেগে গেল, ধমকে বলল, এসব করার মানে কি? হ্যাঁ। মিম সরল উত্তর, আপুকে মনে পড়ছে, ভালো লাগছে না। রাফি বলল, ভালো না লাগলে আমাকে জড়ায় ধরতে হবে কেন? মিম রাফির চোখে চোখ রেখে বলল, কারণ আপনি আমার শান্তি, তাই। এমন সোজাসাপটা কথায় রাফি যেন আর কথা খুঁজে পেল না। খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি চলে গেলে কি তুই খুশি হবি রে মিম? রাফির এমন কথায় মিম চমকে তাকায়। চলে যাবার কথা শুনে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে অবশ্যই এই মানুষটাকে না দেখে থাকতে পারে না।
দৃঢ় ভাবে বলল, আপনি আপনি চলে গেলে আমি মরে যাব। তখন রাফি বলল, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, মারিয়ার বিয়ের সব আয়োজন শেষ হলে আমি চাচ্চুকে বলে নতুন বাসায় শিফট হব। অলরেডি বাসা দেখা হয়ে গেছে। মিমের চোখ বেয়ে পানি পড়লো। সামনের শ্যামবর্ণের লম্বা পুরুষটিকে দেখলো। ঠোঁট কেঁপে উঠল। মিম কান্না আটকানোর জন্য দাঁত দিয়ে ঠোঁটে কামড়ে ধরলো। কাপা কণ্ঠে বলল, আপনি আমার জন্য চলে যাচ্ছেন? রাফি মাথা নেড়ে বলল, হ্যাঁ। সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এমন জঘন্য আচরণ করতে পারে না, কিন্তু তুই প্রতিনিয়ত এমনটাই করছিস। প্রচন্ড বেহায়া হয়ে যাচ্ছিস আজকাল, সাথে অভ্যাসও। মিম চোখের পানি মুছে বলল, আমি জানি আমি খারাপ, তাই বলে চলে যেতে হবে? তখন রাফি বলল, হ্যাঁ। তখন মিম বলল, প্লিজ এটা করবেন না। তখন রাফি বলল, না করার কোনো কারণ থাকলে অবশ্যই করতাম না। তখন মিম বলল, আচ্ছা আপনি যা বলবেন আমি তাই করব, তাও প্লিজ বাসা ছেড়ে যাবেন না। তখন রাফি বলল, আমি যা বলবো তুই কখনো তা শুনবি না আর মানবিও না। মিম দ্রুত মাথা দুদিকে নাড়িয়ে বলল, আপনি যদি আপনার কথা শোনার জন্য এই বাসায় থাকেন তাহলে যা বলবেন তাই শুনবো। রাফি শান্ত গলায় বলল, তুই ভেবে বলছিস তো? মিম প্রচন্ড সিরিয়াস ভাবে বলল, সত্যি আমি রাজি। তখন রাফি দু হাত ভাঁজ করে দাঁড়ায়। আজকে থেকে আমার থেকে দূরে থাকতে হবে। আমার কাছে ভুল করেও আসা যাবে না, আমার রুমে আসা যাবে না, আমার সাথে কথাও বলা যাবে না। আর হ্যাঁ, তোর ওই নির্লজ্জ বেহায়া নজর দিয়ে আমাকে দেখা যাবে না। সবগুলো যদি মেনে নিতে পারিস তাহলে বাসায় থাকবো, আর যদি না মানতে পারিস তাহলে আমি বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হব। এখন তুই ভাব কি সিদ্ধান্ত নিবি। রাফির শর্ত শুনে মিম পাথরের মতো জমে যায়। এ কি শর্ত দিচ্ছে এই ছেলের মুখ না দেখলে তো মিম মারা যাবে। দুদিনে মিমের প্রাণ দেহ ছেড়ে পালাবে। আর এই ছেলে কিনা বলছে মিম যেন তাকে না দেখে। মিম ফুপিয়ে ওঠে। কান্না গলায় ধলা পাকিয়ে উঠেছে। নিচের ঠোঁট সামান্য ফুলে কেঁপে ওঠে। এটা আপনি কেমন শর্ত দিলেন? আপনার কাছে না আসলাম, না কথা বললাম, কিন্তু না দেখে কিভাবে থাকবো? তখন রাফি বলল, না দেখেই থাকতে হবে, পারবি তো? মিমের নিচের ঠোঁট আবার ফুলে ওঠে আর সমান্তলে কাঁপতে থাকে। আকুল হয়ে বলে, আমি মারা যাব তো? তখন রাফি বলল, ওকে, তাহলে বাসা ছাড়তেই হচ্ছে। মিম মিনতি করে বলে, প্লিজ দূর থেকে একটু দেখবো। তখন রাফি বলল, আমার দিব্যি, তুই লুকিয়ে আমাকে দেখবি না, ওকে? মিম ভেবে দেখলো রাফিকে আটকানোর এই একটাই পথ। রাফি কখনো কারো সামনে রেগে যায় না, কিন্তু শান্ত হয়ে গম্ভীর গলায় যা কিছু বলে এটাই করে। এর হেরফের এই পর্যন্ত মিম হতে দেখিনি। আর রাফির যত রাগ সব মিমের উপর। মিমের সাথে যেভাবে রেগে যায় অন্য কেউ হয়তোবা কখনো এই রূপ দেখেনি। মিমের সাথে এত রাগ কেন রাফির? দু হাতে চোখের পানি মুছে বলল, সব শর্ত মানবো, এবার যাওয়া বন্ধ তো? তখন রাফি বলল, হ্যাঁ বন্ধ। তখন মিম বলল, এবার 5 মিনিট দেখি, আর কখনো দেখবো না, প্লিজ। রাফি কিছু বলে না, শীতল চোখে মিমকে পর্যবেক্ষণ করে। মিম রাফির এই শীতল দৃষ্টি সহ্য করতে পারে না। প্রায়ই দেখে রাফি এভাবে তার দিকে তাকায়। এই দৃষ্টিতে তখন কি থাকে বোঝা মুশকিল, কিন্তু থাকে কিছু একটা, যেটা কিনা মিমের বুক কাঁপন ধরিয়ে দেয়। মিম চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়েছিল। আজকে ভাগ্যক্রমে রাফির গাড়িতেই মিমের উঠতে হলো। অন্য কাজিনরা উঠবে তাকেও জোর করে উঠিয়েছে। মিম বেশি ভানোমনো না করেই উঠে গেছে। এখন পর্যন্ত কেউ জানে না যে সে রাফিকে খুব ভালোবাসে। গাড়িতে ওঠার পর মিমের অবস্থা খারাপ। সে রাফিকে চাইলেও আজকে দেখতে পারে না, কিন্তু কাল রাতের কথার পর আর দেখা সম্ভব না। তাহলে যদি সত্যিই চলে যায়, না রাফির আশেপাশে আছে এই স্বস্তি। মিম এই বলে মনকে বুঝ দেয়, কিন্তু মন তাকে অন্য কথা শোনায়। রাফিকে দেখার আকুল আবেদনে রাজি করে। মিম এই বিরহে কাতর হয়ে চোখের জল ফেলে। নিশি কয়েকবার নিচু স্বরে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কেন কাঁদছে, কিন্তু মিম অজুহাত হিসাবে বলছে কাজল লেগেছে তাই চোখ জ্বলে। কিন্তু লেগেছে তো অন্যখানে, যেখানে ঠিকানা কেউ জানে না, যার জানার কথা সেও ফিরে চায় না। তখন শিহাব গান প্লে করে, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না, এই জ্বালার প্রাণে সহে না। এই গান যেন মিমের বুক সুপ্ত আগুনে কেরাসিন ঢেলে দিল। অসহ্য যন্ত্রণা নিয়ে চোখে টিস্যু চেপে বসে রইল। হায় পাষাণ পুরুষ, এক আকাশ ভালোবাসা বুঝল না। দরজার নক করার শব্দে মিম কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। চোখ মুছে দরজা খোলে। দরজা খুলে যাকে দেখে তাকে এই মুহূর্তে সে আশা করেনি। কিভাবে আশা করবে যে কিনা গতকাল রাতেও
সামনে যেতে নিষেধ করছে এবং এখন স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছে। মিমের লাল চোখ দেখে রাফি যা বোঝার বুঝে নিল। রাফি একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। মিম বুঝতে পারলো কিছু বলতে চায়। মিম মাথা নিচু করে এগিয়ে যায়। তখন রাফি বলল, এসব করার মানে কি? মিম নিশ্চুপ দেখে রাফির মাথা বিগড়ে যায়। দাঁতে দাঁত চেপে বলল, কি প্রমাণ করতে চাস? সবাই তোর দিকে অবাক হয়ে তাকায়। মিম, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এসব তোকে মানায় না। তখন মিম বলল, আমি মরে যাচ্ছি আর আপনি মানা না মানা নিয়ে পড়ে আছেন। তখন রাফি বলল, পাগলামি বন্ধ কর, দেখবি সব ওকে। মিম রাফির চোখে চোখ রেখে বলল, আমি মরে গেলে আপনি কি বেশি খুশি হবেন? রাফির বুকে ক্ষুদ্রভাবে সুয়ের খোঁচা লাগলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আচ্ছা দূর থেকে দেখবি, কাছে ঘেসবি না একদম। রাফি দ্রুত পায়ে সামনের দিকে চলে যায়। পিছনে কান্নারত মেয়েটার রক্তিম মুখে হাসি রেখা ফুটে ওঠে। মিম এক হাত বুকে রেখে মনে মনে শুকরিয়া আদায় করে। নূরজাহান বেগমের স্বামীর নাম আমিনুল শিকদার। এক সময়ের আর্মি অফিসার ছিলেন, এখন বর্তমানে অবসর নিয়েছেন। ওনার চেহারা, শারীরিক গঠন সব দিক দিয়ে খুবই সুদর্শন, এক দেখায় যে কারো নজর কেড়ে নেয়। আর একমাত্র ছেলে শিহাব শিকদার বাবার মতোই শারীরিক গঠন পেয়েছেন আর মায়ের মতো গায়ের রং। বর্তমানে ইসলামিক ব্যাংকে কর্মকর্তা। এই 1 বছর হলো চাকরির বয়স। আজকে শিহাবের কাজে মন বসছে না। শরীরের প্রতিটা রক্তকণা আজকে ঘোরতর প্রতিজ্ঞা করে অনশনে নেমেছে। যদি তার সেই প্রিয় মুখ ধর্ষণ না করায় তাহলে সে কোনো কাজে মনোযোগ দেবে না। কতদিন হলো যেন নিশিকে দেখা হচ্ছে না। হ্যাঁ 1 মাস 10 দিন। কাজের চাপে কোথাও যাওয়ার ফুরসত নেই। মন বাজাজি আজ বেঁকে বসেছে। আজকে তার কাছে যাওয়া চাই, তার রাগী মুখ দেখা লাগবে। ঝগড়া করে হলেও তাকে আজকে কিছু মুহূর্তের জন্য চাই। এই হতচ্ছাড়া ঘাড়তেরা মন নিয়ে শিহাব খুব ঝামেলায় আছে। যখন তখন খুব উদ্ধট ইচ্ছা নিয়ে আবদার করে। ইচ্ছা পূরণ না করলেই শুরু হয় তার ঘাউরামি। কোনো কাজে স্থির থাকে না। অফিস শেষ করে ঘড়ি দেখলো রাত 8টা। আজকে একটু বেশি চাপ গেছে। তার উপর কয়েকবার ভুল করে বসছিল। গাড়িতে আরাম করে বসে এসি সারে, শার্টের উপরের বোতাম খুলে টাই খুলে নেয়। আরাম করে ড্রাইভিং সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে থাকে। কিন্তু এই আরাম মন বাবাজির বুঝি সহ্য হলো না। সে নতুন করে ফুঁসে উঠে বলল, বাবার টাকায় কেনা গাড়ি, এসি কি খুব আরাম রে শিহাব? নিজেই শুধু আরাম পাবি তা তো হয় না, আমাকেও একটু শান্ত কর। শিহাব ভুরু কুচকে মনের গোপন বাসনা শুনলো, তারপর হাসলো। মনকে একটু প্রশ্রয় দেওয়াই যায়, এতে অবশ্য মনটা কন্ট্রোলে থাকবে। তারপর নাহার খালার বাসার উদ্দেশ্যে গাড়ি ছুটালো। আধা ঘন্টার মধ্যে তাদের বাসার নিচে পৌঁছে মোবাইল হাতে নিয়ে নিশিকে ফোন লাগালো। এই বদ মহিলা আকাম কুকাম করে এখন বাসায় বসে আসিস? 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি বাসার নিচে নাম। 1 সেকেন্ড লেট হলে ঘুম হারাম করে দিব ফার্স্ট। নিশি আচমকা এমন হুমকি শুনে চোখ বড় করে তাকালো। ওমা, তাকে এমন হুমকি দেবার মানে কি? এমন কি করলো যে সোজা তার বাসার নিচে চলে আসছে? নিশি দাঁতে দাঁত চেপে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ গো, এই কেমন খালাতো ভাই দিছো আল্লাহ? আমার জীবন তো তেন্ন করে দিতাছে। আমি কি এমন পাপ করছিলাম যে এমন জল্লাদ বিটকেল আমার খালাতো ভাই? এসে গেট দিয়ে বের হয়ে গাড়ির গ্লাসে টোকা দিল। শিহাব গ্লাস না খুলে ঢোর খুলে দিল। নিশি কপাল কুচকে বলল, গাইস, আজকের পার্ট 2 এখানে এন্ড করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে লাইক দিবেন। ভিডিওর লাইক টার্গেট 2.5K। যদি 1 ডে কমপ্লিট করেন তাহলে কালকে পার্ট 3 পেয়ে যাবেন। তো ভিডিওটা সবাই ফটাফট লাইক দেন। যদি পার্ট 3 লাগলে কমেন্ট করেন। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। কমপ্লিট হয়ে গেলে কালকে ঠিক সন্ধ্যা 6:30 বাজে ভিডিও পাবেন। তো দেখা হইব কালকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।